আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ভরকেন্দ্রের সংজ্ঞা দেওয়া এবং প্রমাণ করা যে L = I ওমেগা, এই দুইটা হচ্ছে আমরা করব ইনশাআল্লাহ। ভরকেন্দ্রের সংজ্ঞাটা প্রথমে আমি লিখে ফেলি। চলো আমি আগে লিখে ফেলি, তারপর তোমাদেরকে বুঝাই। পুরা সংজ্ঞাটা হচ্ছে আমি এখানে লিখছি। আমি অ্যাকচুয়ালি বুঝিয়ে বলি, সংজ্ঞাটা তুমি নিজেই লিখতে পারবা যদি তুমি বুঝো, তাই না? সো প্রথমেই হচ্ছে, ধরো যে একটা বস্তু, লেটস সে আমাদের বস্তুটা দেখতে 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 এরকম, ওকে, খুব এবড়োথেবড়ো একটা বস্তু, এবং এটাকে আমরা ছুঁড়ে মারলাম ঠিক এইভাবে, ঠিক আছে? সো এটা প্রাসের গতির মতো আর কি। এটাকে আমরা এমনভাবে নিক্ষেপ করলাম, এইভাবে গেল। এখন চিন্তা করো, এই যে সে এভাবে গিয়ে এখানে গিয়ে পতিত হবে এই বস্তুটা, তাহলে সে কিন্তু একটা, মানে সে ঘুরবে টুরবে। আচ্ছা, এই কণাটা ধরো, এখানে একটা কণা আছে, এই কণাটা কি একটু পরে কি একই ওরিয়েন্টেশনে থাকবে? ধরো এই জায়গায় যখন বস্তুটা যাবে, হ্যাঁ, তখন ওই একই কণাটা কিন্তু এই যে এখানে না থেকে, মানে এখানে না থেকে সে চলে আসবে ধরো এই জায়গায়। কারণ বস্তুটাই এমন একটা দৃঢ় বস্তু, বস্তুটা রিজিড বস্তু, বস্তুটার মুভ করবে, এদিকে ঘুরবে, হ্যাঁ, তারপর বস্তুটা এই বরাবর এমনিতেও ঘুরবে, তারপরে বস্তুটাতে এইদিকে যাবেই, তার সামনের দিকে একটা ভ্যালোসিটিও আছে। সো এই যে প্রাসের গতির ক্ষেত্রে দেখো কতটা কমপ্লিকেটেড হয়ে যাবে তুমি যদি প্রত্যেকটা পার্টিকেল নিয়ে চিন্তা করো, তাদের প্রত্যেকের রিলেটিভ যে ডিস্টেন্স সেটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা যেটা করি, আমরা একটা স্মার্ট আইডিয়া বের করছি, সেটা হচ্ছে আমরা পুরো সিস্টেমটার ম্যাসকে, যদি এম হয় সেটাকে আমরা চিন্তা করছি যে কোনো একটা বিন্দুতে কেন্দ্রীভূত। সো ধরো যে এই বিন্দুতে কেন্দ্রীভূত যদি থাকে, এবং সেক্ষেত্রে পুরো সিস্টেমটা যেই পথটা ফলো করে, যেই গতিটা ফলো করে, আমার ওই বিন্দুটা এই এক্স্যাক্টলি সেম পথটা ফলো করবে। যদি এরকম হয়ে থাকে, তাহলে এই বিন্দুটাকে আমরা বলি ভরকেন্দ্র বা সেন্টার অফ ম্যাস। ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো যে সেন্টার অফ ম্যাসের কনসেপ্ট কি। যদি তুমি স্টিল না বুঝে থাকো, তাহলে তুমি কি করবা, তুমি এই ভিডিওটা আবার রিওয়াইন্ড করে দেখবা। এই 2 মিনিট একটু রিওয়াইন্ড করে দেখো। সো সেন্টার অফ ম্যাস ফিজিক্সে হচ্ছে একটা খুবই খুবই একটা ব্রিলিয়েন্ট একটা কনসেপ্ট, যেই কনসেপ্টের কারণে আমরা অনেক কমপ্লিকেটেড সিস্টেম, যেগুলোর গতি খুবই কমপ্লিকেটেড হইতো, সেইগুলাকে একটা যেহেতু বিন্দুর মাধ্যমে চিন্তা করি, সেন্টার অফ ম্যাস যেহেতু একটা বিন্দু, সেটার মাধ্যমে চিন্তা করি, তাদের চিন্তা করলে খুবই সোজা হয় ওই গতিটাকে অ্যানালাইসিস করা, ওই গতি নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা। সো এই কথাগুলোই আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে? যে কোনো বস্তু বা সিস্টেমের উপর প্রয়োগকৃত বলকে একই সঙ্গে কোনো কণার উপর প্রয়োগ করে, এই যে এই কণাটার উপর প্রয়োগ করবা, এবং কণাটিকে যে বিন্দুতে স্থাপন করলে উক্ত কণা, মানে এই কণাটিকে এমন একটা বিন্দুতে স্থাপন করতে হবে, যেমন আমি এই পুরো সিস্টেমের ব্যাসটাকে ধরলাম যে এই জায়গায় কেন্দ্রভূত আছে, ঠিক আছে? এবং এতে পুরো সিস্টেম যেভাবে গতিশীল হবে, আমার এই কণাটা একই পথ ফলো করবে। যদিও সিস্টেমের এই পার্টিকেল তাদের জায়গাগুলো কিন্তু চেঞ্জ করে ফেলতেছে, দেখো, কিন্তু এই কণাটা তার জায়গা চেঞ্জ করবে না, সে এক্স্যাক্টলি এদিকে যাবে। এটা একটা কাল্পনিক কণা, এইটাই হচ্ছে ভরকেন্দ্র। আর তুমি হয়তো ভাবতে পারো ভরকেন্দ্র হয়তো বস্তুর ভিতরেই হইতে হবে সবসময়, নট নেসেসারিলি, ভরকেন্দ্র বস্তুর বাহিরেও হতে পারে। ঠিক আছে? তো যাই হোক, চলো মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা বাকি যে প্রমাণটা আছে সেটা করি, সেটা হচ্ছে L = I ওমেগা। তো চলো আমরা একটা বস্তু কল্পনা করি। লেটস সে আমি একটা খুব এবড়ো থেবড়ো একটা বস্তু নিলাম, এবং এই বস্তুটার আমরা, হাই হাই, আবার অটো শেপ দেওয়া ছিল। সো দেখো, আমরা একটা বস্তু চিন্তা করি। এই বস্তুটা হচ্ছে এরকম এলোমেলো এবড়ো-থেবড়ো দেখতে, এবং সেই বস্তুটার কোনো একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে। ঠিক আছে? সো আমি সেই অক্ষটাকে যে কোনো জায়গায় চিন্তা করতে পারি। আমি লিটারালি যে কোনো জায়গায় চিন্তা করতে পারি। বাট আমার মন চাইলো যে আমি অক্ষটাকে I don't know, লেটস সে এইখানে চিন্তা করলাম। ঠিক আছে? আমি কিন্তু চাইলে এখানে চিন্তা করতে পারতাম, এখানে করতে পারতাম, এখানে করতে পারতাম, এখানে করতে পারতাম। সেটা আমার চয়েস। বাট আমি চিন্তা করলাম কোথায়? আমি চিন্তা করলাম এই জায়গাতে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই অক্ষকে কেন্দ্র করে আমার বস্তুটা হচ্ছে ঘুরবে। সো এই কথাটা প্রথমে মাথায় রাখো। এখন এখানে অসংখ্য ক্ষুদ্র কণা আছে। লেটস সে একটা কণা হচ্ছে M1, একটা কণা হচ্ছে লেটস সে M2, আরেকটা কণা লেটস সে M3, এবং প্রত্যেকটা কণা আমাদের এই যে অক্ষ, সে অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে। যেমন যেমন এই কণাটা এই অক্ষ থেকে আছে R1 দূরে, আমাদের এই কণাটা আছে R2 দূরে, এবং সর্বশেষ এই কণাটা আছে R3 পরিমাণ দূরে। ঠিক আছে? তো আমরা এই দূরত্বগুলোকে লিখে দিই এখানে R1, R2, R3, এরকম অসংখ্য কণা আছে এখানে। সো ইউ ক্যান ইমাজিন যে এই জায়গায় যদি অনেক কণা থাকে, লেটস সে এখানে অসংখ্য কণা আছে। যদি এরকম অসংখ্য কণা থাকে, সেই কণাগুলোর প্রত্যেকটার নির্দিষ্ট একটা দূরত্ব আছে আমাদের এই অক্ষ থেকে, রাইট? ইংলিশে এই ধরনের সিস্টেমকে আমরা বলি সিস্টেম অফ পার্টিকেলস। তার মানে অসংখ্য কণার সমন্বয়ে গঠিত একটা সিস্টেম, যেটাকে আমরা বলি সিস্টেম অফ পার্টিকেলস। তো আমরা প্রথমে ধরি যে একটি বস্তু,
একটি বস্তু, মূলত এই বস্তুকে আমরা বোঝাচ্ছি, ঠিক আছে? একটি বস্তু কোনো অক্ষের সাপেক্ষে, কোনো অক্ষের সাপেক্ষে, এখানে সেই অক্ষটা বলতে আমরা এই অক্ষটাকে বোঝাচ্ছি। এই অক্ষের সাপেক্ষে হচ্ছে কি ওমেগা, ওমেগা ওমেগার ভেক্টর চিহ্নটা ঠিক মতো দিই। ওমেগা সমকৌণিক বেগে, বেগে বলতে যাই হোক, দ্রুতিতে ঘূর্ণায়মান। আচ্ছা, সমকৌণিক না লিখে আমি সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান লিখি। ওমেগা সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান, ঘূর্ণায়মান। তারপর হচ্ছে এখানে আমরা একটা যে কোনো একটা লেসে কণা চিন্তা করি, যেটা হচ্ছে M1। সো উক্ত বস্তুর যে কোনো একটি কণার ভর M1, ঘূর্ণন অক্ষ থেকে কণাটির লম্ব দূরত্ব R1, এবং এই কণাটির বেগ, এটা কিন্তু রৈখিক বেগ, ঠিক আছে? কণাটির রৈখিক বেগ হচ্ছে তোমার v1। আচ্ছা, কৌণিক বেগ কিন্তু সব কণার সমান, কারণ কৌণিক বেগ দূরত্বের উপর ডিপেন্ড করে না। প্রত্যেকটা কণার দূরত্ব আলাদা হলে কী হয়েছে, সবার কৌণিক বেগ হচ্ছে সমান। কৌণিক বেগ বলতে হচ্ছে যে নির্দিষ্ট সময়ে কতটুকু কোণ কাভার করে আর কি, সেটা হচ্ছে কৌণিক বেগ। সবাই হচ্ছে সেম পরিমাণ কোণই কাভার করে নির্দিষ্ট সময়ে। সো কৌণিক বেগ, যেহেতু এটা একটা রিজিড অবজেক্ট, মানে দৃঢ় বস্তু এটা, ঠিক আছে? দৃঢ় বস্তুর ব্যাপারটা কি জানো তো তোমরা? এর আগে আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, দৃঢ় বস্তু বলতেছি এমন বস্তু যেই বস্তুতে পার্টিকেলগুলো তাদের রিলেটিভ পজিশন চেঞ্জ করে না। তার মানে এই প্রত্যেকটা পার্টিকেল তার জায়গাগুলোতে ফিক্সড, সে কিন্তু নড়াচড়া করবে না। সো এগুলো হচ্ছে আমাদের দৃঢ় বস্তুর এক্সাম্পল। ওকে, এখন আমাদের ঘূর্ণন অক্ষের সাপেক্ষে, এই যে ঘূর্ণন অক্ষটার সাপেক্ষে আমাদের কৌণিক ভরবেগ কত? ঘূর্ণন অক্ষের, এখানে লিখি কাজেই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কণাটির, ওই যে M1 কণাটা আছে সেটার কৌণিক ভরবেগ, সেটা হচ্ছে তোমার, এবং সেটা হচ্ছে তোমার, আমরা জানি কৌণিক ভরবেগ বের করার সূত্র হচ্ছে mvr। সো সেটা হবে M1 v1 r1। এই যে M1 vr1 এর এখানে আছে v1, ঠিক আছে? এখন আমরা আগে একটা দিন, বেশ কয়েকদিন আগে আমরা প্রমাণ করেছিলাম অলরেডি যে তোমাদের v ইকুয়াল টু ওমেগা আর। তুমি যদি এই পর্যন্ত এসে থাকো ডেফিনেটলি ওই প্রমাণটা পড়েই আসছো। সো v ইকুয়াল টু ওমেগা আর, এটা আমরা এখন ইউজ করবো এখানে। আমরা এখানে লিখব M1 এখানে হচ্ছে ওমেগা ইন্টু R1 অ্যান্ড দেন আরেকটা R1 আছে। সো আমি v1 এর জায়গায় লিখছি ওমেগা ইন্টু R1। ওকে, সো এই কথাটা তোমরা এখানে লিখে দিবা যে v1 ইকুয়াল টু ওমেগা ইন্টু R1। এখান থেকে তুমি স্পষ্টভাবে বুঝতে পারতেছো যে বেগ, রৈখিক বেগ, এটা তোমার দূরত্বের উপর ডিপেন্ড করে, কিন্তু কৌণিক বেগ এটা দূরত্বের উপর ডিপেন্ড করে না। সো প্রত্যেকটা কণার জন্য কৌণিক বেগ হচ্ছে সমান। আর এই যে শর্তটা, এটা আমরা এখানে লিখে দিই, কেননা এই শর্তটা আমরা ইউজ করছি। এবার একই রকমভাবে, অনুরূপভাবে আমরা প্রথম কণার জন্য বের করছি, তাই না? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সব কণার জন্য আমরা একসাথে বের করব। সো আমরা লিখব যে অনুরূপভাবে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে M2 M3 কণাগুলোর
কণাগুলোর কৌণিক ভরবেগ সিমিলার প্যাটার্নে তুমি লিখে ফেলো ইকুয়াল টু হবে এখান থেকে m2 ওমেগা। আচ্ছা, এটাকে তো আমরা এটা লিখতে পারতাম না, এটাকে অবশ্য আর একটু লেখা দরকার ছিল আমাদের, আমরা এখানে একটা লাইন মিস করছি, সেটা যেটাকে লেখা উচিত ছিল m1 ওমেগা r1 স্কোয়ার। সো আমাদের দ্বিতীয় যে কণাটা সেটা হবে m2 ওমেগা r2 স্কোয়ার। 3 নম্বর কণাটা যেটা সেটার ক্ষেত্রে হবে m3 ওমেগা r3 স্কোয়ার। ডট 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 দিয়ে দাও, বিকজ এখানে অসংখ্য কণা আছে, সো সবগুলো তোমার হিসাব করার কোনো প্রয়োজন নেই। সো এখন মোট বের করবা, মোট। সুতরাং মোট কৌণিক ভরবেগ, যেহেতু সবগুলা কণা আছে, এখানে অনেকগুলো কণা আছে, প্রত্যেকটা কণার যদি কৌণিক ভরবেগ তুমি যোগ করো তাহলে তুমি মোট কৌণিক ভরবেগ পাবা। ঠিক আছে, মোট কৌণিক ভরবেগ, সেটা হচ্ছে লেটস সে L, এবং সেটা হবে প্রত্যেকটা ছোট ছোট ভরবেগ। এই যে এখানে একটা কৌণিক ভরবেগ আছে m1 ওমেগা r1 স্কোয়ার, দেন m2 ওমেগা r2 স্কোয়ার, দেন m3 ওমেগা r3 স্কোয়ার। সিমিলারলি অসংখ্য কণার জন্য ডট ডট দিয়ে দাও। ওকে, সো এখানে এখন দেখো আমরা পুরো জিনিসে দেখো ওমেগা জিনিসটা আসলে সবার সেম। সো ওমেগাকে আমরা হচ্ছে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট, মানে কনস্ট্যান্ট না, ওমেগা হচ্ছে বেসিক্যালি আমরা কমন নিতে পারি। সো এখানে হচ্ছে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস ডট 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 ডট, দ্যাটস ইট। এবার আমরা প্রায় অ্যাকচুয়ালি শেষের দিকে আসছি। এখন তোমরা জানো যে এই জিনিসটা আর কিছুই না, এটা আসলে সামেশন অফ এম আর স্কোয়ার বলা যায়, যেখানে এটাকে আই বলতে পারো, আই দিয়ে প্রকাশ করে। দেখো আই এর মান কিন্তু দেখো 1 থেকে শুরু, 2, 3 এভাবে করে আই এর মানটা বাড়তে থাকে। সো আই এর মান হচ্ছে 1 থেকে শুরু হবে এবং কত দিয়ে শেষ হবে, ধরো n সংখ্যক পার্টিকেল আছে, তাই আই এর মান n এ গিয়ে শেষ হবে। আর এই জিনিসটাই হচ্ছে তোমার জড়তার ভ্রামক। আমরা তোমাকে একটু দেখাচ্ছি এটা কোথায় জড়তার ভ্রামক। আমাদের বেসিকের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নিয়ে। তখন কিন্তু আমরা দেখো জড়তার ভ্রামককে ডিফাইন করেছি, এই যে সেখানে আমি জড়তার ভ্রামককে ডিফাইন করতে গিয়ে দেখো কীভাবে ইউজ করছিলাম। তো ঠিক এইখানেও দেখো আমি চাইলে আই ইকুয়াল টু 1 থেকে n লিখতে পারতাম, বিকজ n সংখ্যক পার্টিকেল এখানে আছে। দেখো সিমিলার টাইপ অফ ফিগারে কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ। সো হোপফুলি তুমি বুঝতে পারতেছো যে মানে ব্যাপারটা কি ঘটতেছে এখানে, রাইট? ব্যাপারটা এটাই যে এটাকে আমরা আই লিখতে পারি, এই জিনিসটাকে আমরা আই লিখতে পারি, মানে যেটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক। ওকে, সো চলো এবার আমরা ওই পেজে চলে যাই। ওকে, সো এখানে লেখো এবার আই ওমেগা, L ইকুয়াল টু আই ওমেগা, এবং এখানে অবশ্যই লিখে দাও যে নট ওমেগা, যেহেতু আই ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এম আর স্কোয়ার, যেখানে আই এর মান 1 থেকে n, এইভাবে ব্র্যাকেট যেটা লিখে দাও। ওকে, তো স্কেলার রূপে তো আমরা লিখে ফেলছি, এবার চলো আমরা এটাকে ভেক্টোরিয়ালি প্রকাশ করি। এখন সমীকরণটির ভেক্টর রূপ হবে, সমীকরণটির ভেক্টর রূপ হবে, দেখো এই কৌণিক ভরবেগ নিজেও একটা ভেক্টর রাশি, এবং আই ইন্টু ওমেগা, মানে কৌণিক বেগ বা কৌণিক বেগ, ঠিক আছে, কৌণিক বেগ বা কৌণিক দ্রুতি যেটাই বলো, এটা নিজেও একটা ভেক্টর রাশি। কিন্তু মোমেন্টাম কিন্তু কোনোভাবেই ভেক্টর না, এটা মনে রাখবা, মোমেন্টাম একটা স্কেলার কোয়ান্টিটি। সো এই হচ্ছে আমাদের, আশা করি বুঝতে পেরেছো, এই হচ্ছে আমাদের প্রমাণ। আজকে আমাদের ভিডিওতে এটাই দেওয়া ছিল, তুমি শেষে লিখে দিবা যে প্রমাণিত। সো তুমি যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার নাম্বারটি চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, অথবা 0185101243 এই নাম্বারে। আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে তুমি ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করতে পারবে বলে আমি বিশ্বাস করি, বিকজ আমাদের সেখানে বেসিক নিয়ে আলোচনা করা হয়, প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্ন আলোচনা করে দেওয়া হয়। তোমার যে কোনো সমস্যায় তুমি 24/7 আমার সাথে যোগাযোগ করতে পারবে। আসসালামু আলাইকুম।